নমস্কার বন্ধুরা, এসডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে দেখো, তোমাদের ইতিহাসের একটা টপিক নিয়ে তোমাদের আজকে আলোচনা করব এবং এই টপিকটা থেকে তোমাদের বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল বা পরবর্তীকালে কোন কোন প্রশ্ন আসতে পারে সেগুলো পুরো ডিটেলস আলোচনা করব। তো চলে এসো, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাসের সেন বংশ। ইতিহাসের সেন বংশ নিয়ে আজকে তোমাদের সামনে কিন্তু আজকের এই ক্লাসটা হবে। ঠিক আছে? তো এই ক্লাসটা তোমরা প্রত্যেকে দেখো। এই ক্লাসের তোমরা যদি পুরোটা করতে পারো বা পুরোটা করো তাহলে কিন্তু তোমাদের বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল বা পরবর্তীকালে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো চলে এসো সেন বংশ। দেখো, এই সেন বংশ, এই সেন বংশের প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে, এই সেন বংশের রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল বা সেন বংশের রাজারা কোথায় বাস করত। ঠিক আছে? তো দেখো, সেন বংশের রাজারা বাস করতো কোথায়? সেন বংশের রাজারা বাস করতো কর্ণাট অঞ্চলে। সেন বংশের রাজারা কোথায় বাস করতো? কর্ণাট অঞ্চলে। এটা মনে রাখবে, কর্ণাট অঞ্চলে। এবার দেখো, এই কর্ণাট অঞ্চল, এই কর্ণাট অঞ্চলটা কিন্তু বর্তমানে কোথায় পড়ে? এই কর্ণাট অঞ্চলটা বর্তমানে পড়ে তোমার কর্ণাটক, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে কিন্তু এই কর্ণাট অঞ্চলটা পড়ে। ঠিক আছে? এবং পরের যেটা মনে রাখবে, এই সেন বংশের যে রাজারা, এই সেন বংশের যে রাজারা, এই সেন বংশের রাজারা পাল রাজাদের, পাল রাজাদের সামন্ত ছিলেন। পাল রাজাদের সামন্ত বা জমিদার ছিলেন। সামন্ত বা জমিদার ছিলেন। সামন্ত বা জমিদার ছিলেন। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবার দেখো, তোমরা বিষয়টা কি করে মনে রাখবে? তোমরা প্রত্যেকে জানো, এই যে সেন বংশ, এই সেন বংশের আগে কোন বংশ ছিল? এই সেন বংশের আগে ছিল পাল বংশ। এই সেন বংশের আগে কি ছিল? সেন বংশের আগে ছিল পাল বংশ। সেক্ষেত্রে তোমরা মনে রাখবে, এই সেন বংশের রাজারা কিন্তু আগে পাল বংশের রাজাদের অধীনে সামন্ত বা জমিদারের কাজ করত। ঠিক আছে? এবং পরের যেটা মনে রাখবে, এই সেন বংশের রাজারা কিন্তু নিজেদেরকে ব্রহ্ম ক্ষত্রিয় বলতেন। নিজেদেরকে কি বলতেন? ব্রহ্ম ক্ষত্রিয় বলতেন। ব্রহ্ম ক্ষত্রিয় বলতেন। এবার প্রশ্ন হচ্ছে যে সেন বংশের রাজারা নিজেদেরকে কেন ব্রহ্ম ক্ষত্রিয় বলতেন? দেখো, এই ব্রহ্ম কথাটা মানে হচ্ছে ব্রাহ্মণ থেকে এসেছে। সেন বংশের রাজারা কিন্তু ধর্মমতে কি ছিলেন? না, সেন বংশের রাজারা ধর্মমতে ছিলেন ব্রাহ্মণ। সেন বংশের রাজারা ধর্মমতে কি ছিলেন? ব্রাহ্মণ ছিলেন। দেখো, সেন বংশের রাজারা ব্রাহ্মণ থাকলেও তারা পুজো অর্চনা এগুলোর পরিবর্তে, এগুলো যেমন করতো তার পাশাপাশি আর কি করতেন? ক্ষত্রিয় অর্থাৎ যুদ্ধবিদ্যা, যুদ্ধবিদ্যা এগুলোতেও কিন্তু পারদর্শী ছিলেন। তাই জন্য তাদের একসঙ্গে ব্রহ্ম ক্ষত্রিয় বলা হতো। ঠিক আছে? তারা নিজেদেরকে ব্রহ্ম ক্ষত্রিয় বলতেন। তো এবার দেখো, পরেরটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে সেন বংশের রাজাদের আমাদের পরপর নাম মনে রাখতে হবে, যেটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমরা কি করে তোমাদের তাহলে পরের টপিকটা কি? যে রাজাদের নাম। রাজাদের নাম। দেখো, রাজাদের নাম তোমরা কি করে মনে রাখবে? রাজাদের নাম তোমরা মনে রাখবে একটা ছোট্ট একটা ট্রিক্স দিয়ে। ট্রিক্সটা কি? না, হে বি বল। এই সাহেবি বল, এই কথাটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা কিন্তু সেন বংশের রাজাদের নাম তোমরা কিন্তু পরপর পুরো মনে রাখতে পারবে। কি কি? দেখো, সা দিয়ে হচ্ছে সামন্ত সেন। সা দিয়ে তোমার হচ্ছে সামন্ত সেন। সা দিয়ে সামন্ত সেন। হে দিয়ে তোমরা জানো, হে দিয়ে তোমরা জানো হেমন্ত সেন। হে দিয়ে তোমরা জানো হেমন্ত সেন। বি দিয়ে তোমরা জানো বিজয় সেন। বি দিয়ে তোমরা জানো বিজয় সেন। আর ব দিয়ে তোমরা মনে রাখবে বল্লাল সেন। ব দিয়ে তোমরা মনে রাখবে বল্লাল সেন। আর ল দিয়ে তোমরা মনে রাখবে লক্ষণ সেন। ঠিক আছে? তো দেখো, এই পাঁচজন আমরা পেলাম সেন বংশের রাজা। কি না, সাহেবি বল, এই কথাটা তোমরা যদি মনে রাখতে পারো তোমরা কিন্তু পরপর সেন বংশের রাজাদের নাম তোমরা কিন্তু মনে থাকবে। সা দিয়ে সামন্ত সেন, হে দিয়ে হেমন্ত সেন, বি দিয়ে বিজয় সেন, ব দিয়ে বল্লাল সেন এবং ল দিয়ে লক্ষণ সেন। ঠিক আছে? তো সাহেবি বল, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এবার আমরা দেখি এই রাজাগুলো কি কি কাজ করেছেন বা এই রাজাগুলোর আমলে কোন কোন বিশেষ বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। তো চলে আসো, আমাদের প্রথম যে বিষয়টা আমাদের এটা মুছে দিচ্ছি আমরা। দেখো, আচ্ছা, তো দেখো, এটা প্রথম যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে সামন্ত সেন। আমরা প্রথম কি মনে রাখবো? আমরা প্রথম মনে রাখবো সামন্ত সেন। দেখো, সামন্ত সেনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য একটা বিষয় মনে রাখবো, না সামন্ত সেন কিন্তু সেন বংশের প্রতিষ্ঠাতা। সেন বংশের কিন্তু প্রতিষ্ঠাতা সামন্ত সেন। কি না, সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। ঠিক আছে? সেন বংশের প্রতিষ্ঠাতা কে? না, সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস মনে রাখবো, না সেন বংশের প্রতিষ্ঠাতা কে? না, সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। ঠিক আছে? চলে আসো পরেরটা। চলে আসো পরেরটা। সামন্ত সেনের পরে আমরা যেটা পড়বো হেমন্ত সেন। সামন্ত সেনের পরে আমরা কি পড়বো? আমরা পড়বো হেমন্ত সেন। দেখো, হেমন্ত সেন থেকে খুব একটা প্রশ্ন আসলে তোমরা মনে রাখবে যে সামন্ত সেনের ছেলেকে, না সামন্ত সেনের পুত্র হচ্ছে হেমন্ত সেন। আমরা কিন্তু এটা শুধু মনে রাখবো। ঠিক আছে? এবার চলে আসো হেমন্ত সেনের পরে আমরা কি পড়বো? হেমন্ত সেনের পরে আমরা পড়বো বিজয় সেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিজয় সেন। হেমন্ত সেনের পরে আমরা কি পড়বো? বিজয় সেন। এবার দেখো, এই বিজয় সেন থেকে খুব ইম্পর্টেন্ট তথ্য তোমাদের মনে রাখতে হবে। প্রথম যেটা তথ্য তোমাদের মনে রাখতে হবে, যে বিজয় সেন হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু বিজয় সেন। ঠিক আছে? সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু বিজয় সেন। তাহলে এখানে দেখো, সেন বংশের প্রতিষ্ঠাতা যদি বলা হয় তোমরা বলবে সামন্ত সেন, এবং সেন বংশে যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তো তাদের
ধরের দেউপাড়া প্রশস্তি, দেউপাড়া প্রশস্তি থেকে আমরা কিন্তু তার সম্পর্কে জানতে পারি। কি না, উমাপতি ধরের দেউপাড়া প্রশস্তি থেকে, উমাপতি ধরের দেউপাড়া প্রশস্তি থেকে আমরা কিন্তু বিজয় সেন, এবং শুধু বিজয় সেন নয়, বিজয় সেনের পাশাপাশি আমরা কিন্তু সেন বংশের যে একটা পূর্ণাঙ্গ চিত্র, এটা কিন্তু আমরা জানতে পারি কোথা থেকে না, উমাপতি ধরের লেখা দেউপাড়া প্রশস্তি থেকে। এটা কিন্তু আমরা মাথায় রাখবে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে শ্রীহর্ষ লেখা, শ্রীহর্ষের লেখা বিজয় প্রশস্তি, শ্রীহর্ষের লেখা বিজয় প্রশস্তি থেকেও কিন্তু আমরা জানতে পারি কার কথা না, বিজয় সেনের কথা। তাহলে আমরা এখানে কি বললাম, বিজয় সেন থেকে আমরা কি বললাম, বিজয় সেন থেকে আমরা বললাম বিজয় সেন হলেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং সেন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। পাশাপাশি আমরা বললাম যে বিজয় সেনের উপাধি কি, মহারাজা বিরাজ, মহারাজা বিরাজ, ঠিক আছে। এবং এর পাশাপাশি আমরা মনে রাখবে যে এই যে বিজয় সেনের রাজধানী কিন্তু দুটো, একটা হচ্ছে বিক্রমপুর, একটা হচ্ছে বিজয়পুর। বিক্রমপুরটা পশ্চিমবাংলায়, পূর্ব বাংলায় অবস্থিত এবং বিজয়পুরটা পশ্চিমবাংলায় অবস্থিত, ঠিক আছে। এর পাশাপাশি কি মনে রাখবে যে বিজয় সেনের যে কাহিনী বা সেন বংশের যে একটা পূর্ণাঙ্গ কাহিনী, পূর্ণাঙ্গ ইতিহাস, পূর্ণাঙ্গ বিবরণ, এটা আমরা জানতে পারি কোথা থেকে, উমাপতি ধরের লেখা দেউপাড়া প্রশস্তি থেকে। এবং বিজয় সেনের কাহিনী আমরা জানতে পারি আর কোথা থেকে, এটা হচ্ছে শ্রীহর্ষ লেখা বিজয় প্রশস্তি থেকে, ঠিক আছে। তো এই গেল আমাদের তিনটে, সামন্ত সেন, হেমন্ত সেন এবং বিজয় সেন, সামন্ত সেন, হেমন্ত সেন এবং বিজয় সেন, ঠিক আছে। তারপরে এটা ক্লিয়ার হয়েছে। তো চলো এবার আমরা পরের যে রাজা আছেন, পরের যে সম্রাট আছেন, সেটা হচ্ছে বল্লাল সেন, সেটা হচ্ছে বল্লাল সেন, ঠিক আছে, বল্লাল সেন। এবার দেখো বল্লাল সেন থেকে আমরা কি পড়বো না, বল্লাল সেন থেকে আমরা পড়বো বল্লাল সেন দুটো বিখ্যাত নাটক রচনা করেছিলেন, দুটো বিখ্যাত নাটক রচনা করেছিলেন। একটাকে বলা হয় দান সাগর, একটা নাম হচ্ছে দান সাগর, আর একটা নাম হচ্ছে অদ্ভুত সাগর। দান সাগর ও অদ্ভুত সাগর, এটা তোমরা কিন্তু মনে রাখবে, দান সাগর এবং কি না, এবং হচ্ছে অদ্ভুত সাগর, ঠিক আছে। এবং এক্ষেত্রে আমরা তথ্য মনে রাখবো যে অদ্ভুত সাগর এই যে নাটকটা বল্লাল সেন কিন্তু শেষ করতে পারেননি, এটি শেষ করেন কে, এটি শেষ করেন লক্ষণ সেন। কারণ এই নাটকটা লিখতে লিখতে কিন্তু বল্লাল সেন মারা যান এবং বল্লাল সেনের পর কিন্তু তার পুত্র লক্ষণ সেন কিন্তু নাটকটা শেষ করেন। এটা কিন্তু তোমরা বুঝে মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা আর কি মনে রাখবো, আর মনে রাখবো যে বল্লাল সেন আরেকটা বিষয় খুব জোর দিয়েছিলেন, সেটা হচ্ছে কৌলিন্য প্রথা, কৌলিন্য প্রথা, ঠিক আছে। দেখো কৌলিন্য প্রথা মানে হচ্ছে যে কুলীন সন্তান, এই কুলীন সন্তানদের যে বিবাহের যে বিষয়টা, এবং এই সময় কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম কিন্তু খুব একটা চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত একটা রক্ষণশীলতা পর্যায়ে পৌঁছেছিল। এটা কিন্তু মাথায় রাখবে, যার ফলশ্রুতি কিন্তু এই কৌলিন্য প্রথা, ঠিক আছে, যার ফলশ্রুতি এই কৌলিন্য প্রথা, ঠিক আছে। এবং দেখো এক্ষেত্রে আমরা কি মনে রাখবো না, আরেকটা বিখ্যাত রচনা আমাদের বল্লাল চরিত, আরেকটা বিখ্যাত রচনা আমাদের বল্লাল চরিত, এটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু আনন্দ ভট্টের লেখা, আনন্দ ভট্টের লেখা বল্লাল চরিত থেকে কিন্তু আমরা এই বল্লাল সেনের কাহিনী কিন্তু আমরা পাই। তার লেখা আনন্দ ভট্টের লেখা বল্লাল চরিত থেকে কিন্তু আমরা বল্লাল সেনের কাহিনী পাই, ঠিক আছে। এটা গেল বল্লাল সেন থেকে তথ্য, এটা মনে রাখবে। এবার চলে এসো পরেরটা, এবার চলে এসো পরেরটা, এবার চলে এসো পরেরটা, সেটা লক্ষণ সেন। বল্লাল সেনের পরে কে আছে, বল্লাল সেনের পরে আছে লক্ষণ সেন, বল্লাল সেনের পরে কে আছেন, বল্লাল সেনের পরে আছে লক্ষণ সেন। এবার লক্ষণ সেন আমরা কি পড়বো, লক্ষণ সেন থেকে আমরা পড়বো লক্ষণ সেনের রাজধানী, লক্ষণ সেনের রাজধানী আমরা পড়বো একটা তোমার হচ্ছে নবদ্বীপ নদিয়া। লক্ষণ সেনের রাজধানী কোথায় না, লক্ষণ সেনের রাজধানী আমরা পড়বো নবদ্বীপ নদিয়া একটা রাজধানী, ঠিক আছে। আর একটা রাজধানী হচ্ছে গৌড়, আর একটা রাজধানী কি, আর একটা রাজধানী হচ্ছে গৌড়, ঠিক আছে। গৌড়ের যে রাজধানী তার নাম উনি দিয়েছিলেন লক্ষণাবতী, এটা কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে। লক্ষণ সেনের রাজধানী আমরা কি পড়লাম, লক্ষণ সেনের রাজধানী আমরা দুটো পড়লাম, নবদ্বীপ নদিয়া আর একটা গৌড়, যার নাম দিয়েছিলেন লক্ষণাবতী, এটা কিন্তু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। এবং দেখো এখান থেকে আমরা আর কি পড়বো না, লক্ষণ সেনকে বলা হয় শেষ স্বাধীন হিন্দু নরপতি, শেষ স্বাধীন হিন্দু নরপতি, এটা কিন্তু আমরা মনে রাখবো কাকে বলা হয়, লক্ষণ সেনকে, ঠিক আছে। কেন লক্ষণ সেনকে শেষ স্বাধীন হিন্দু নরপতি বলা হয়, কেন স্বাধীন হিন্দু নরপতি বলা হয়, কারণ বলা হয় এই কারণে, কারণ লক্ষণ সেনের রাজত্বকালেই 1204 মতান্তরে 1206 এই সময় বখতিয়ার খিলজি, বখতিয়ার খলজি বা খিলজি উনি কিন্তু আক্রমণ করেন, উনি কিন্তু বাংলা আক্রমণ করেন, ঠিক আছে, উনি কিন্তু বাংলা আক্রমণ করেন, এটা কিন্তু মনে রাখবে, কি করেন, বাংলা আক্রমণ করেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। তো কি বললাম না, লক্ষণ সেনের রাজধানী দুটো, নবদ্বীপ নদিয়া আর গৌড় লক্ষণাবতী। এবং লক্ষণ সেনকে বলা হয় কি না শেষ স্বাধীন হিন্দু নরপতি বলা হয়, কারণ কারণ তাঁর রাজত্বকালে 1204 মতান্তরে 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি কিন্তু বাংলা আক্রমণ করেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, ঠিক আছে। এবং এখান থেকে আর আমরা কি করব, এখান থেকে আমরা মনে রাখবো যে লক্ষণ সেনের যে রাজসভায়, লক্ষণ সেনের রাজসভায় কিন্তু পঞ্চরত্ন ছিল, পঞ্চরত্ন ছিল, পঞ্চরত্ন তোমরা জানো, পঞ্চরত্ন তোমরা জানো যে 5জন পণ্ডিত ব্যক্তি ছিলেন, 5জন পণ্ডিত ব্যক্তি ছিলেন, এটা আমরা মনে রাখবো। প্রথম একজন যেটা মনে রাখবো সেটা হচ্ছে জয়দেব, জয়দেবের নাম আমরা মনে রাখবো, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ, তোমরা জানো এটা, জয়দেবের বিখ্যাত গ্রন্থের নাম কি, গীত গোবিন্দ, এটা কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে। এটা ইনি হচ্ছেন 1 নম্বর ব্যক্তি। 2 নম্বর মনে রাখবো ধৈ, 2 নম্বর মনে রাখবো ধৈ, ধৈয়ের বিখ্যাত গ্রন্থের নাম আমরা মনে রাখবো পবনদূত, আমরা মনে রাখবো পবনদূত, ধৈয়ের বিখ্যাত গ্রন্থের নাম আমরা মনে রাখবো পবনদূত, ঠিক আছে। 3 নম্বর আমরা মনে রাখবো উমাপতি ধর, 3 নম্বর আমরা পড়বো উমাপতি ধর, উমাপতি ধরের গ্রন্থের নাম দেউপাড়া প্রশস্তি, তোমাদের আমি একটু আগেই বলেছিলাম দেউপাড়া প্রশস্তি, দেউপাড়া প্রশস্তি। 4 নম্বর আমরা পড়বো গোবর্ধন, 4 নম্বর ব্যক্তি কি না গোবর্ধন, ঠিক আছে, গোবর্ধন, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে, যার বিখ্যাত গ্রন্থ হচ্ছে আর্য সপ্তশতী, আর্য সপ্তশতী,
সতী, ঠিক আছে। আর 5 নম্বর যেটা পড়বো তার নাম হচ্ছে স্মরণ, তার নাম হচ্ছে স্মরণ। তো এই গেল লক্ষণ সেনের রাজধানীতে যারা পঞ্চরত্ন ছিলেন তাদের কিন্তু আমরা ইতিহাসটা আমরা পড়ে নিলাম। তো এই গেল তোমাদের টোটালি সেন বংশ। তো সেন বংশ থেকে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু আর কিছু তো পড়ার দরকার নেই, এই কটা পড়লে তোমাদের কিন্তু পুরোপুরি ভাবে যে কোনো পরীক্ষায় তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো বেশ, আজকে তোমাদের এই ক্লাসটা এই পর্যন্ত। তোমরা অবশ্যই জানাবে, তোমাদের মূল্যবান মতামত জানাবে, তোমাদের ক্লাসটা কেমন লাগছে। আর যদি বিন্দুমাত্র তোমাদের উপকার হয় তোমরা কিন্তু অবশ্যই একটু সঙ্গে থেকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নেক্সট এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাস নিয়ে। তো জয় হিন্দ।